ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বনাম ইসরায়েল। রাত তখন গভীর। হঠাৎ ইসরায়েলের আকাশে বাজল সতর্কতার সাইরেন। জেরুজালেম, তেল আবিব, এমনকি অধিকৃত পশ্চিম তীর, চারপাশে ছোট ছুটি, আতঙ্ক আর অজানা ভয়। কারণ মুহূর্ত আগে ইয়েমেন থেকে ছুটে এসেছে এক মারাত্মক ক্ষেপণাস্ত্র। এটা কেবল একটি আক্রমণ নয়, এটা ছিল হুথি যোদ্ধাদের এক স্পষ্ট বার্তা, আমরাও শক্তি দেখাতে জানি। সতর্ক বার্তা উপেক্ষা করে নতুন চমক। কয়েকদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গর্জে উঠেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন হুথি সন্ত্রাসীদের খুব বেশি মূল্য দিতে হবে। সতর্কবার্তার সুর তখনও আকাশে ভাসছে, কিন্তু তার আগেই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আবার ঢুকে পড়ল ইসরায়েলের আকাশসীমায়। ইসরায়েলি সেনারা বলছে তারা নাকি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, কিন্তু আসল প্রশ্ন, প্রতিরক্ষা ভেদ করেই বা কত দূর এসে পৌঁছল ক্ষেপণাস্ত্র? আতঙ্কের ঢেউ দেখিয়েছে। প্রতিরোধ থাকলেও ইয়েমেনি আতঙ্কের ছায়া ক্রমশ দীর্ঘ হচ্ছে। আঘাতের জবাব আগুন দিয়ে। হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই ইসরায়েল চালালো তীব্র বিমান হামলা। লক্ষ্যবস্তু সানার প্রেসিডেন্ট প্রাসাদ, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ট্যাঙ্ক। রাতের আকাশে আগুনের ফুলঝুরি, ধ্বংসস্তূপ আর ধোঁয়া। অন্তত 6 জন নিহত, 80 জনের বেশি আহত। কিন্তু এখানেই টুইস্ট। ইসরায়েল ভেবেছিল এই আক্রমণে হুথিরা দুর্বল হবে। বাস্তবে ঘটল উল্টোটা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও ক্ষিপ্ত হলো, আরও দৃঢ় হলো। তারা ঘোষণা করল, ইসরায়েলে পাঠানো প্রতিটি ক্ষেপণাস্ত্রই আমাদের প্রতিরোধের প্রতীক। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর শক্তি। 22 আগস্টের হামলায় হুথিরা প্রথমবারের মতো ব্যবহার করেছিল গুচ্ছ বোমা সজ্জিত ক্ষেপণাস্ত্র। এটা ছিল এক অভূতপূর্ব পদক্ষেপ। সামরিক বিশেষজ্ঞদের মতে গুচ্ছ বোমা শুধু বিস্ফোরণ ঘটায় না, বরং যুদ্ধক্ষেত্রে বিভ্রান্তি আর দীর্ঘমেয়াদী ধ্বংস তৈরি করে। এই এক আঘাতেই প্রমাণ হলো ইয়েমেনি যোদ্ধারা শুধু প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক সক্ষমতাও অর্জন করেছে। তাদের ক্ষেপণাস্ত্র এখন 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এটাই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কল্পনা করুন দৃশ্যটি। রাতের আকাশে একের পর এক সাইরেন বাজছে। পরিবারগুলো বাংকারে আশ্রয় নিচ্ছে। ইসরায়েলি সেনারা আকাশে তাকিয়ে আতঙ্কে দেখছে অগ্নিশিখা। আর সেই মুহূর্তে 1000 কিলোমিটার দূরে সানার মরুভূমিতে দাঁড়িয়ে হুথি যোদ্ধারা ঘোষণা করছে, আমরা থামবো না। তোমরা যতই আঘাত করো, আমরা তার জবাব দেব আগুন দিয়ে। এই লড়াই শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এটা শক্তির প্রদর্শন, প্রতিরোধের ঘোষণা। আর প্রতিটি আঘাত যেন নতুন করে লিখে দিচ্ছে ইয়েমেন বনাম ইসরায়েলের সংঘাতের উত্তেজনাপূর্ণ অধ্যায়। গল্পটা শুরু হয় রাতের আঁধারে, যখন তেহরানের সরু গলিগুলোতে রহস্যের জাল বুনছিল বাতাস। শুধু তেহরান নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য শহরেও চলছিল এক গোপন খেলা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ছড়িয়ে পড়েছিল ইরানের মাটিতে এক অদৃশ্য সাপ হয়ে। তাদের লক্ষ্য দেশের গোপনীয় তথ্য পাচার করা, অস্থিতিশীলতা তৈরি করা। কিন্তু তাদের চাল ছিল ত্রুটিপূর্ণ, কারণ ইরানের গোয়েন্দারা তাদের এই ছায়াযুদ্ধকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। নীরবে দক্ষতার সাথে তারা 21 জনকে চিহ্নিত করল। তাদের মধ্যে 20 জনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এদেরকে হাতে নাতে ধরেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই এজেন্টরা শুধু তথ্য পাচারকারী ছিল না, তাদের মধ্যে অনেকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে হস্তক্ষেপের পরিকল্পনাও করছিল। গ্রেপ্তার হওয়া এই এজেন্টদের মধ্যে একজন নারীও ছিলেন, যিনি আপাতদৃষ্টিতে একজন সাধারণ ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলেন। কিন্তু তার ফোন থেকে উদ্ধার হওয়া কিছু এনক্রিপ্টেড বার্তা ফাঁস করে দেয় তার আসল পরিচয়। এই গ্রেপ্তারগুলো ছিল ইরানের জন্য একটি বড় বিজয়, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং এর শুরু। কারণ এর পরপরই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা, যা সমগ্র ইরানকে নাড়িয়ে দিল। তেহরানের কেন্দ্রীয় কারাগারে রুজবে বাদি নামে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার অপরাধ, মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করা। রুজবে একসময় দেশের একজন খ্যাতিমান পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, কিন্তু অর্থের লোভ এবং প্রতিশোধের নেশা তাকে অন্ধকার পথে নিয়ে যায়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির সংবেদনশীল তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে ফাঁস করে দিচ্ছিলেন। তার মৃত্যুদণ্ড ছিল এক কঠোর বার্তা। ইরানের বিচার বিভাগ স্পষ্ট করে দেয়, দেশের নিরাপত্তার সাথে কোনো আপোষ নয়। এই ঘটনার পরপরই আরও একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসে। তেহরানের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি সন্ত্রাসী সেল ভেঙে দিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRNA অনুসারে এই সেলটি মোসাহেদিন-ই-খালক অর্গানাইজেশন MKO এর সাথে সম্পর্কিত ছিল। এই দলটি জনশৃঙ্খলা বিঘ্নিত করার এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিল, তবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। পাক দাশেত কাউন্টির গভর্নর মোহাম্মদ হাসানপুর জানান 3 সদস্যের এই দলটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই 3টি ঘটনা একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। এটা যেন এক বিশাল ষড়যন্ত্রের 3টি ভিন্ন অংশ। প্রথমে মোসাদের এজেন্ট গ্রেপ্তার, তারপর একজন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড এবং সবশেষে একটি সন্ত্রাসী সেলের পতন। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল ইরানি নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেয়া এবং দেশে বিশৃঙ্খলা তৈরি করা। কিন্তু ইরান তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই চক্রান্তগুলোকে একের পর এক নস্যাৎ করে দিয়েছে। এই ঘটনাগুলো থেকে একটি বিষয় পরিষ্কার: ইরানের সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোসেনি এজেই বারবার জোর দিয়ে বলেছেন, গুপ্তচর বৃত্তির মতো অপরাধের সাথে কোনো আপোষ করা হবে না। দেশের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলোর পর মোসাদকে আবারও নতুন কোনো চাল চালবে, নাকি তারা তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হবে? ইরানের নিরাপত্তা বাহিনী কি পারবে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে? রাতের নিকষকাল অন্ধকারে গাজা উপত্যকা তখনও আর্তনাদ করছে। বোমার শব্দ, মানুষের কান্না আর ধ্বংসস্তূপের নিস্তব্ধতা, সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো তখনও আকাশের বুক চিরে যাচ্ছে যেন এক হিংস্র বাজ পাখি। এমন এক ভয়ঙ্কর সময়ে হঠাৎ করে যেন রাজনীতির মঞ্চে এক নতুন মোড় এলো। যে সৌদি আরবকে ইসরায়েলের মিত্র বলে মনে করা হচ্ছিল, সেই সৌদি আরবই এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে মুখ খুলল। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলে দেয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। এই বিবৃতি শুধু কথার কথা ছিল না, এর পেছনে ছিল এক গভীর অভিযোগ। রিয়াদ অভিযোগ করে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ করছে। এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এই ঘটনার টুইস্ট আসে যখন একই সময় ইরাক ও ইসরায়েলের এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেয়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয়। তারা দাবি করে, এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল নিরপরাধ মানুষের বিরুদ্ধে ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার মতো নীতি গ্রহণ করেছে। ইরাক ফিলিস্তিনিদের জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এর আরেকটি দিক ছিল। যখন সৌদি আরব এবং ইরাক ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার, তখন ইসরায়েলের ভেতরের খবর বাইরে আসতে শুরু করে। টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আসলে গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। একই সাথে তারা যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিকদের জন্য মানবিক সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। এই মানবিক সহায়তা প্যাকেজটি ছিল এক ধরনের ধোঁয়া, যার আড়ালে লুকিয়েছিল ইসরায়েলের আসল উদ্দেশ্য। প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল কিছু শর্ত দিয়েছে। এই শর্তগুলো ছিল হামাসকে নিরস্ত্রীকরণ, জিম্মিদের ফেরত আনা, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজার শাসন হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বদলে বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে হস্তান্তর করা। এই শর্তগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে এই শর্তগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে সৌদি আরব এবং ইরাকের এই প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে আরও কোণঠাসা করে তুলেছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কী ভূমিকা নেয় এবং ফিলিস্তিনিদের ভাগ্যে কী লেখা আছে। এই ঘটনাগুলো যেন এক জটিল নাটকের মঞ্চ সাজিয়েছে, যেখানে প্রতিটি চরিত্রেই রয়েছে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য, আর দর্শকদের মনে তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। রাতের আকাশে যুদ্ধবিমান গর্জে ওঠে, গাজার বুকে ধুলো আর ধ্বংসের স্তূপ জমে ওঠে। আর এই দৃশ্যের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের হাতে আঁকেন এক নতুন মানচিত্র, গাজা সিটি দখলের পরিকল্পনা।
এটি শুধু সামরিক কৌশল নয়, বরং এক রাজনৈতিক দাবার চাল। 2 বছরের যুদ্ধের আর 2 মাসও নেই। এর মধ্যে নেতানিয়াহু নিজের নিরাপত্তা মন্ত্রিসভায় তোলেন এই প্রস্তাব, গাজার কেন্দ্র গাজা সিটির পূর্ণ দখল। সামরিক প্রধানরা মাথা নাড়লেন, সতর্ক করলেন এতে বাড়বে মানবিক বিপর্যয়, ঝুঁকবে অন্তত 50 জন ইসরায়েলি জিম্মির জীবন। কিন্তু তাদের আপত্তি কাগজে রইল, সিদ্ধান্তে নয়। সমর্থনহীন যুদ্ধ প্রস্তুতি। বিশ্ব ইসরায়েলের প্রতি সমর্থন এখন তলানিতে। নিজ দেশেও জনমত বদলে গেছে। জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ যুদ্ধ থামাতে চায়, জিম্মিদের ফেরত চায়। কিন্তু নেতানিয়াহু হাঁটছেন উল্টো পথে, কারণ এই অভিযানের মাধ্যমে তিনি সময় কিনতে পারবেন, নিজ রাজনৈতিক অস্তিত্ব রক্ষার সময়। তার জোটের 2 উগ্র ডানপন্থী মিত্র ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচ যুদ্ধ বন্ধ হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে বারবার। তাদের স্বপ্ন আরও ভয়ঙ্কর, পুরো গাজা দখল, ইহুদি বসতি স্থাপন এবং শেষ পর্যন্ত অঞ্চলটিকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়া। তুলনায় নেতানিয়াহুর নতুন পরিকল্পনা তাদের চোখে অর্ধেক পথ। দ্বিমুখী চাপের খেলা। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন তিনি পুরো গাজার নিয়ন্ত্রণ চান, কিন্তু বাস্তবে প্রথম ধাপ হিসেবে ঠিক করেছেন কেবল গাজা সিটি দখল করা। কাছের শরণার্থী শিবিরগুলো এখনই হাতে নেবেন না, কারণ সেখানে অন্তত 20 জন ইসরায়েলি জিম্মি রয়েছেন। অভিযান শুরুর আগে রেখেছেন 2 মাসের সময়সীমা, যাতে কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি বা জিম্মি বিনিময়ের সুযোগ থাকে। তবে সেটি আসল উদ্দেশ্য নাকি শুধুই সময়ক্ষেপণ, সেটি নিয়েই প্রশ্ন। সেনা বনাম সরকার। দীর্ঘ 10 ঘন্টার বৈঠকে সেনাবাহিনীর শীর্ষ প্রধান ইয়াল জামির স্পষ্ট বললেন এটি হবে এক বিপজ্জনক ফাঁদ। প্রায় 2 বছরের লড়াইয়ে ক্লান্ত ইসরায়েলি বাহিনী আরও দুর্বল হবে আর ফিলিস্তিনের মানবিক সংকট চরমে পৌঁছাবে। কিন্তু নেতানিয়াহু শোনেননি। আন্তর্জাতিক মঞ্চে একাকিত্ব পরিকল্পনা ঘোষণার পর জার্মানি সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোকেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমানোর পথে ঠেলে দিচ্ছে। গাজার অনাহার ও খাদ্য সংকটের ছবি বিশ্ব জুড়ে ইসরায়েলের যুদ্ধকে অগ্রহণযোগ্য করে তুলেছে। মার্কিন সমর্থন থাকা সত্ত্বেও নেতানিয়াহু এখন এক আন্তর্জাতিক নিঃসঙ্গতার মধ্যে দাঁড়িয়ে। এই পরিকল্পনায় সমর্থন নেই সেনাবাহিনীর, নেই দেশের সাধারণ মানুষের, নেই বিদেশি মিত্রদেরও। তবু নেতানিয়াহু এগোচ্ছেন, কারণ এটিই তার পুরনো পদ্ধতি: যুদ্ধকে দীর্ঘায়িত করা, জিম্মিদের ও গাজাবাসীর দুর্ভোগ বাড়ানো আর নিজের রাজনৈতিক সময়টুকু বাড়িয়ে নেওয়া। গাজার রাস্তায় ধুলো উঠছে, ধ্বংসস্তূপ, আর দূরে ক্ষমতার প্রাসাদে বসে নেতানিয়াহু নিজের বাকি চালগুলো গুনছেন। প্রশ্নটা এখনো ঝুলছে, এ চালে কাদের জয় হবে আর কাদের সব হারাতে হবে? রাতের অন্ধকারে যেন কোনো সিনেমার গোপন দৃশ্য। দরজা বন্ধ, জানালায় মোটা পর্দা, চারপাশে অস্ত্রধারী পাহারা। ভেতরে কি বসে আছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা, যাদের নাম ইসরায়েলের হিট লিস্টে? টেলিগ্রাফের প্রতিবেদন বলছে কমপক্ষে 15 জন শীর্ষ বিজ্ঞানীকে হঠাৎ করে আত্মগোপনে পাঠিয়েছে তেহরান। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যারা ছিলেন তাদের বদলে দেয়া হয়েছে এমন শিক্ষকদের যাদের পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্কই নেই। কারণটা ভয়াবহ। 2010 সাল থেকে মোসাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন ইরানের পরমাণু প্রকল্পের মস্তিষ্করা। কেবল জুন মাসেই 12 দিনের ব্যবধানে হত্যা করা হয় অন্তত 30 জন বিজ্ঞানীকে। খবর এলেই তেহরান জেগে ওঠে। শুরু হয় শিকারী শিকারের খেলা। ইরানের গোয়েন্দারা দেশ জুড়ে খুঁজতে থাকে ইসরায়েলি গুপ্তচরদের। সন্দেহভাজন কয়েকশো মানুষ ইতিমধ্যেই ধরা পড়েছে। এর মধ্যেই ঘটে আরেক নাটকীয় মোড়। রুজবে ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানী ধরা পড়লেন ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসিতে ঝুলে শেষ হলো তার গল্প। এই মৃত্যুই যেন বার্তা, বিশ্বাসঘাতকতার দাম শুধু পদ হারানো নয়, জীবন হারানো। তেহরান এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না। তালিকাভুক্ত প্রায় 100 বিজ্ঞানীর মধ্যে যাদের প্রাণ সবচেয়ে ঝুঁকিতে, তাদের জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। কেউ গোপন শহরে, কেউ পাহাড় ঘেরা সুরক্ষিত বাড়িতে, কেউ বা উত্তর উপকূলে। সবখানেই 24 ঘন্টা পাহারা। দেহরক্ষীদের নিয়েও এসেছে বড় পরিবর্তন। যাদের উপর সামান্য সন্দেহ, তাদের সরিয়ে আনা হয়েছে বিশ্বস্ত নতুন মুখ। নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এটি জানায় দ্য টেলিগ্রাফ। কর্মকর্তারা বলেন বিজ্ঞানীদের তাদের পরিবারের সদস্যদের সাথে তেহরানে এবং দেশের উত্তর উপকূলে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। ইরান জানে এটি শুধু প্রাণ বাঁচানোর লড়াই নয়, এটি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। তাদের পরমাণু কর্মসূচি কেবল প্রযুক্তি নয়, এটা শক্তি, প্রতিরোধ আর রাজনৈতিক মর্যাদার প্রতীক। আর তাই ইসরায়েলের বার্তা যতই ভয়ঙ্কর হোক,
যে ইরানের পরমাণু কর্মসূচিতে কাজ করবে সে স্বয়ংক্রিয়ভাবে আমাদের লক্ষ্য। তেহরান পিছু হচ্ছে না, বরং এই খেলায় ইরান আরও ধূর্ত হচ্ছে। বিজ্ঞানীদের একদল গোপনে কাজ চালিয়ে যাচ্ছে অজানা স্থানে। যাদের সামনে পাঠানো হয়েছে তারা ছায়া মাত্র, ভুল টার্গেটে ইসরায়েলকে ব্যস্ত রাখতে। যেন দাবার বোর্ডে রাজার নিরাপত্তায় বারবার গুটি বদলানো হচ্ছে। টুইস্টটা এখানে, ইসরায়েল হয়তো ভেবেছিল ভয় দেখিয়ে বা গুপ্ত হত্যা চালিয়ে ইরানের পরমাণু স্বপ্ন থামানো যাবে, কিন্তু তেহরান সেই চাপকে পরিণত করেছে এক ধরনের গোপন অস্ত্রে, অদৃশ্য বিজ্ঞানী, ছায়াময় ল্যাব আর এক অটল বার্তা: আমরা আছি, কাজ থামবে না। এই গোপন শহরগুলোতে হয়তো এখনো রাত জেগে চলছে হিসাব, পরীক্ষা আর পরিকল্পনা। বাইরে অন্ধকার, ভেতরে আলো, আর সেই আলোয় গড়ে উঠছে এমন কিছু যা হয়তো একদিন ইসরায়েলের কৌশলকে উল্টে দেবে, চুপি সারে, বিনা শব্দে, ঠিক যেমন করে ইরান তার সবচেয়ে মূল্যবান মস্তিষ্কগুলোকে আড়ালে রেখেছে। রাতের আকাশে সাইরেনের হাহাকার, চারদিক যেন এক অনিশ্চিত অপেক্ষায় থমকে আছে। কিন্তু সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা, গাজা থেকে ছোড়া হামাসের রকেট। ইসরায়েলের গর্ব, তাদের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এই আঘাতে। দক্ষিণ ইসরায়েলের নাহাল ওজ, কাফার আজা আর সাআদ তিনটি বসতিতে বাজতে শুরু করলো সতর্কতার সাইরেন। কয়েক সেকেন্ডের মধ্যে রকেট ভেদ করে ঢুকে গেল ইসরায়েলি আকাশে। কিন্তু এই রকেটগুলো ছিল যেন বালুর ভেতর দিয়ে সাপের মতো, চোখের আড়াল কিন্তু প্রাণঘাতী। কোনো হতাহতের খবর নেই, কিন্তু ইসরায়েলের জন্য আঘাতটা প্রতীকী। প্রতিরক্ষা ব্যবস্থার অজেয় দেওয়ালে আবারও ফাটল ধরল। এই আঘাতের পেছনে আছে আরেক নাটকীয় পটভূমি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকদিন আগে মন্ত্রিসভা অনুমোদিত গাজা দখলের পরিকল্পনা প্রকাশ করেছেন। বিশ্বজুড়ে যখন এই পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা বাড়ছে, তখন গাজা সীমান্তে ট্যাঙ্ক আর সশস্ত্র সেনাদের দেখা মিলছে। দেশেও ফুঁসছে ক্ষোভ, কারণ ইসরায়েলিরা ভয় পাচ্ছে গাজায় থাকা জীবিত ও মৃত মিলিয়ে প্রায় 50 জন জিম্মির জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু এই মুহূর্তে যে বার্তাটা সবচেয়ে জোরে কানে বাজছে তা এসেছে হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ শক্তির দিক থেকে। তোমাদের দখল যতই বাড়ুক, আমাদের আঘাত থামবে না। গত কয়েক সপ্তাহের সংঘাত দেখিয়ে দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে এখন শুধু ঘরে বানানো রকেট নয়, কৌশলগত পরিকল্পনাও আছে। তাদের আঘাত এখন ইসরায়েলের দুর্বল জায়গাগুলোতে সঠিকভাবে লাগছে। গাজার মাটিতে যেখানে বহু মানুষ ক্ষুধা আর অনাহারে দিন কাটাচ্ছে, গত 24 ঘন্টায় অপুষ্টিতে ঝরে পড়ছে একের পর এক প্রাণ। সেখান থেকেই প্রতিরোধের আগুন জ্বলছে। ধ্বংসস্তূপের ভেতরে জন্ম নিচ্ছে নতুন লড়াইয়ের ইচ্ছা। প্রতিটি হামলার সাথে যেন ফিলিস্তিনিরা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে তারা নিঃশব্দে হারিয়ে যাবে না। টুইস্টটা এখানে, ইসরায়েল যখন ভাবছিল দখল অভিযান তাদের শক্তির প্রদর্শনী হবে, তখনই হামাস তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেখিয়ে দিল গাজার প্রতিরোধ শুধু বেঁচে নেই, বরং আগের চেয়ে বেশি সাহসী। এই আঘাত সামরিকভাবে হয়তো বড় ক্ষতি করেনি, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েলের নিরাপত্তা বর্মে এক গভীর দাগ কেটে গেছে। দক্ষিণ ইসরায়েলের আকাশে ছড়িয়ে থাকা সেই আগুনের রেখাগুলো এখন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু রকেটের ধোঁয়া নয়, বরং দখলদারির বিরুদ্ধে অদম্য এক জাতির শ্বাসরুদ্ধ প্রতিরোধ। গাজার গলিপথে হয়তো আলো কম, খাবার কম, জীবনযাত্রা দুর্বিষহ, কিন্তু সেখানকার মানুষের সংকল্পের আলো নিভে যায়নি। যুদ্ধের এই অধ্যায়ে হামাস যেন বিশ্বের সামনে বলে দিল, আমরা শুধু বেঁচে নেই, আমরা প্রতিরোধ করছি। আর প্রতিবার তোমরা এগোলে আমরা আঘাত করব, সেই আঘাত তোমাদের কল্পনার চেয়েও গভীর হবে।